তারা যোগ্য, তারা মার খাবে। এখানে এ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অযোগ্যরা শীর্ষে থাকবে। বর্তমানে তাকে মুখ্যমন্ত্রী না বলে মূর্খমন্ত্রী বলা উচিত। যদি আমারও মুখ্যমন্ত্রী, সে দুর্ভাগ্যজনক এটা বলেননি যে আমার ক্যাবিনেট বা আমি এক পয়সার দুর্নীতির সাথে জড়িত নই। এ কথা নেতাজি ইন্ডোর থেকে বলার ক্ষমতা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এই এসএসসি দুর্নীতির কিংপিন। কার বলেছেন আগে যোগ্যদের দেখব, তারপর অযোগ্যদের। এক নম্বর এটা বলেছিলেন, আর দ্বিতীয় নম্বর বলেছিলেন যে স্বেচ্ছাশ্রম দিন। পরেও তাকে মন্ত্রিসভা সদস্য রাখা হয় কেন? উনি তৈরি থাকুন কোর্টে আসার জন্য, এবং ওনাকে জবাবদিহি করতে হবে উনি বুকে লাথি কোন গ্রাউন্ডে মেরেছিলেন। ওনাকে কি ফায়ার আর্মস নিয়ে হামলা করা হয়েছিল, কাউন্টার করা হয়েছিল? ওনারা তো নিরস্ত্র ছিলেন। যারা গেছিলেন তারা চাকরির দাবিতে বা কোনো ডেপুটেশন দিতে, আমি যতটুকু পরে জানতে পারলাম যে ডেপুটেশন দিতে তারা গেছিলেন। নিরস্ত্রভাবে সুস্থ একটা মানে কোনো রকম ভায়োলেন্স ছাড়া একটা ডেমনস্ট্রেশন, তারা ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসতেন, এটাই তাদের কাজ ছিল। পুলিশ মাঝখানে লাঠিচার্জ করে একটা গণ্ডগোলের সৃষ্টি করলো এবং পরে তাদেরকে কেস দিয়েছে যে সরকারি সম্পত্তি ভাঙচুরের। সরকারি সম্পত্তি যদি ভাঙচুর করে থাকে তাহলে কালকের তারিখে তো পুলিশ করেছে। এটা অনেক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এটা বহুল প্রচালিত, আপনারা সবাই নিউজ দেখেছেন। এটা তো পুলিশ করেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং মানুষকে প্রাণহানি করানোর চেষ্টা এবং মানুষকে মারধর করে পা ভেঙে দেওয়া, সুস্থ পরিবেশকে অসুস্থ করে তোলার চেষ্টা, একটা রায়টের পরিস্থিতি, একটা ভায়োলেন্টের পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়িত্ব কালকের জন্য পুলিশ। আপনারা তৈরি থাকুন আগামী দিনে হাইকোর্টে আসার জন্য। কসবা থানা এবং কসবা থানায় যে স্পেসিফিক অফিসার আছেন ওর ডিটেলস আমরা বের করছি। আগামী দিনে তৈরি থাকুন ওনাকে কোর্টে এসে জবাবদিহি করার জন্য। আচ্ছা, এসএসসি নিয়ে যে দুর্নীতি হয়েছে সে নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট আছে? এসএসসি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে লালিত পালিত দুর্নীতি, এবং রাজ্য সরকারের লালিত পালিত তার সবথেকে বড় প্রমাণ পাওয়া যায় এসএসসি দুর্নীতির যখন পর্দাফাশ হয়। প্রথম পর্দাফাশটা হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসে, তারপর সেটা চ্যালেঞ্জে হয় দেবাংশু বসাক এবং সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চে। আফটার দ্যাট ওটারও যখন সেম রায় থাকে, সেম রায় একই জাজমেন্ট থাকে, তারপরেও সেটা যখন সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয় এবং সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার জন্য পুরো ক্যাবিনেটকে যখন মানে তদন্তের আওতাধীন করার জন্য অ্যাপিয়ার করা হয়, তখনও সেটার জন্য সুপ্রিম কোর্টে ছুটে যায়। লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে রাজ্য সরকার যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয় যে কোনো দরকার নেই সিবিআই এনকোয়ারির। এই প্রস্তাব যখন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, রাজ্য সরকারের সেই প্রস্তাবটা খারিজ করা হয় এবং যে প্রস্তাব আগেও বহাল ছিল সেটা এখনও বহাল আছে, যে এসএসসির সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার জন্য যে ক্যাবিনেটকে তদন্তের আওতাধীন করার কথা ছিল, সেইটুকু জায়গায় কোনো সিবিআই তদন্ত হবে না, শুধু সেইটুকু জায়গা খারিজ করা হয়। রাজ্য সরকারের যে অ্যাপিয়ার ছিল বা আবেদন ছিল, সেই আবেদনের ভিত্তিতে যে শুনানিটা করেছিল সেই আবেদনটা খারিজ করে দেওয়া হয়। মানে এসএসসির সিবিআই তদন্ত কন্টিনিউ চলবে, সেটা কন্টিনিউয়েশন চলবে, আগেও চলেছে এবং এখনও চলবে। এবং তদন্তের স্বার্থে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো প্রভাবশালী ব্যক্তিকে ধরে বা প্রমাণের ভিত্তিতে, এভিডেন্সের ভিত্তিতে যদি জিজ্ঞাসাবাদ করার দরকার পড়ে, তাহলে সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা সেটা জিজ্ঞাসাবাদ করতে পারে। আচ্ছা, কালকে সায়নী ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি মিছিল বের করে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত, এবং সেই মিছিলে শোনা যায় যে বিজেপি এবং বামের মিলিত উদ্যোগে নাকি 26,000 চাকরি প্রার্থী নাকি চাকরি খইয়েছে, কি বল? বামেদের এবং বিজেপির মিলিত উদ্যোগে না, উদ্যোগটা হয়েছিল লালিত পালিত দুর্নীতি, যার অঙ্গুলি হিলনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে 26,000 চাকরি প্রার্থী চাকরি হারিয়েছে। তার সবথেকে বড় উদাহরণ আমি আগেও বলেছি, এখনও বলছি, সেগ্রিগেশনের লিস্ট বামেরা দেওয়ার কথা নয় বা বিজেপি দেওয়ার কথা নয়। উনি স্পেসিফিকভাবে একজন আইনজীবীকে টার্গেট করেছেন, যিনি সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেগ্রিগেশনের লিস্ট দেওয়ার কথা না, ওএমআর শিট প্রিজার্ভ,
আপনার মিরর শিট প্রিজার্ভ, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিজেপির তরফ থেকে দেওয়ার কথা নয়, এটা দেওয়ার কথা সরকারের। তো মিলিত উদ্যোগে, তাদের মিলিত উদ্যোগে 26,000 চাকরি প্রার্থীর চাকরি যায়নি। সেগ্রিগেশনের কথা বলা হয়েছিল, সেগ্রিগেশন দিতে পারেনি, তাদের ব্যর্থতা ঢাকতে তারা দোষ অন্যের ওপর, বিরোধী দলের ওপর তুলে ধরেছেন। দোষটা তাদের, কারণ দোষ তাদের। তার সবথেকে বড় কথা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তাদের মুখ্যমন্ত্রী, বর্তমানে তাকে মুখ্যমন্ত্রী না বলে মূর্খমন্ত্রী বলা উচিত, তাদের মুখ্যমন্ত্রী কখনো বলা হয়নি, যদি আমারও মুখ্যমন্ত্রী সে, দুর্ভাগ্যজনক এটা, বলেননি যে আমার ক্যাবিনেট বা আমি 1 পয়সার দুর্নীতির সাথে জড়িত নই। এ কথা নেতাজি ইন্ডোর থেকে বলার ক্ষমতা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এই এসএসসি দুর্নীতির কিংপিন। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে কালকে এই গত পরশু খুব সম্ভবত নেতাজি ইন্ডোরে যে সভাটা ডেকেছিলেন, সেখানে পরিষ্কার ওনার বক্তব্য, সেটা পরিষ্কার, উনি পরিষ্কার বলেছেন আগে যোগ্যদের দেখব তারপর অযোগ্যদের। 1 নম্বর এটা বলেছিলেন, আর 2 নম্বর বলেছিলেন যে স্বেচ্ছাশ্রম দিন, মানে স্বেচ্ছায় শিক্ষা দিন, মানেটা কি সিভিক টিচার, এটা কি ছ্যাবলামো? পড়াশুনো করে তারা এসএসসি পরীক্ষায় বসছে, এসএসসি পরীক্ষার জন্য যে ক্রাইটেরিয়া বা যে এলিজিবিলিটি দরকার তারা সেটা অর্জন করে কষ্টের সাথে তারা বসছে। এবং নট অনলি ফর দ্যাট, কালকে ডিআই অফিসে যখন ঝামেলা হয়, ডিআই অফিসে যখন কসবা ডিআই অফিসে যখন লাঠিপেটা করে, আপনারা সবাই দেখবেন অনেক বড় বড় সংবাদ মাধ্যমে উঠে এসছে, ডিআই অফিসে যারা লাঠিপেটা খেয়েছে তারা যখন পুলিশ ভেরিফিকেশন করাতে গেছে, সেই পুলিশ ভেরিফিকেশনের জন্য 1000 টাকা 500 টাকা, মানে এটা একটা রেট চার্ট ধরা হয়ে গেছে। আমরা যেমন ফুড কোর্টে খেতে গেলে এগরোলের দাম এত, চাউমিনের দাম এত, এখন পুলিশের কাছেও রেট চার্ট আছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য এত, এফআইআর রেজিস্টার করানোর জন্য এত, অ্যারেস্ট থেকে আটকানোর জন্য এত টাকা। ওই রেট চার্টটা আমি বলবো মমতা ব্যানার্জিকে প্রকাশ করতে, ওই রেট চার্টটা প্রকাশ করুক, তাহলে মানুষের বুঝতে সুবিধে হবে। উনি তো দুর্নীতি করছে, এটা প্রুভ, আজকের দিনে এটা পরিষ্কার, উনি দুর্নীতির সাথে যুক্ত, এটা পরিষ্কার। সেগ্রিগেশন দেননি, সেগ্রিগেশনের লিস্ট দেননি, ওএমআর শিট প্রিজার্ভ হয়নি, ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যখন হেফাজতে, তারপরেও তাকে মন্ত্রিসভা সদস্য রাখা হয় কেন? তারপরেও তাকে আপনার দলের সর্বোচ্চ জায়গায় রাখা হয় কেন? তার মানে তো এটা প্রমাণ যে পার্থ চট্টোপাধ্যায় একা নয় এর সাথে জড়িত, এবং গ্রিন সিগন্যাল না থাকলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে কটা মাথা থাকে যে এগুলো সব করতে পারে। তবে পার্থ চট্টোপাধ্যায় এই বলে আমি দোষী না সেটা বলছি না, সে অবশ্যই দোষী, সেই জিনিসগুলো গ্যাদার করে রেখেছিল এবং সেই ইনফরমেশন তদন্তকারী সংস্থার কাছে ছিল বলেই স্পেসিফিক্যালি তারা রেড করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের ব্যর্থতা ঢাকতে কয়েকজনের, মানে বিরোধী দলের দিকে, মানে এটা ছুড়ে দেওয়া, এটা খুব ন্যাচারাল ব্যাপার, ওনারা এটাই করে থাকেন, এটাই এখন শাসক দলের চরিত্র। আচ্ছা, আমরা কালকে দেখলাম যে কসবাই ডিআই অফিসের যোগ্য চাকরিহারারা যখন অভিযান করে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে, এবং রীতিমতো তাদেরকে এত মারা হয় যে পুলিশের লাঠি পর্যন্ত ভেঙে যায়। এবং একটি দৃশ্য খুব ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে, যে একজন পুলিশ একজন শিক্ষককে বুকে লাথি মারছে। মানে আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো একদম তলানিতে ঠিকই গেছিলো, এখন শিক্ষকও মার খাচ্ছে। অবশ্যই শিক্ষক মার খাচ্ছে, তার কারণ হচ্ছে আমাকে মানুষ তখন মারবে যখন আমার সামনে, তার সামনে দাঁড়িয়ে যুক্তি দেওয়ার মতো কিছু থাকে না। প্রথম কথা বলার মতো মানসিকতা তাদের নেই, যুক্তি তাদের নেই, তাই জন্যই তারা মার খাচ্ছে। তারা যোগ্য, তারা মার খাবে। এখানে এ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অযোগ্যরা শীর্ষে থাকবে আর যোগ্যরা মার খাবে, এটাই এখানকার রীতি হয়ে গেছে। মানে যেহেতু একজন চিফ মিনিস্টার, সে চিফ মিনিস্টারের যোগ্য নয়, তাকে যোগ্য হিসেবে, মানে তাকে যেহেতু মানুষ আমাদের তরফ থেকে ভোট দেওয়া হয়েছে, উনি সেই জায়গায় বসেছেন, তাই জন্য এটা খুব স্বাভাবিক। আর তার থেকে বড় কথা, শিক্ষকরা মার খাচ্ছেন, মারছে কারা? পুলিশরা। এই পুলিশরা কার কাছে শিক্ষা পেয়ে পুলিশ হয়েছে? আমরা আজকে যেই পেশার সাথে জড়িত, সেই পেশার জন্য আমরা যে যোগ্যতা অর্জন করি, সেই যোগ্যতাটা কোথা থেকে অর্জন করি? এরা বাড়িতে গিয়ে, তাদের যদি ফ্যামিলি থাকে, আমি জানি না যে পুলিশ মেরেছেন ওনার নাম তো আমি জানি না এখন পর্যন্ত, আমি মানে যতটুকু শুনেছি ওই ভদ্রলোকের নাম, আমি কিছুক্ষণ, ভদ্রলোক বলা যায় না, ওই জিপটার নাম হচ্ছে
সম্ভবত অনির্বাণ দাস না কি এরকম সামথিং হবে ইন অ্যারাউন্ড, আমি তাও শিওর নই। তো যদি মানে এই জীবটা যদি জীবিত মানে ফ্যামিলিগত থাকে, তাহলে তার ছেলে মেয়েকে যে শিক্ষা দিচ্ছে তাকেই উনি মারছে, এবং উনি যে শিক্ষা দিয়ে মানে যে শিক্ষা নিয়ে পুলিশের পোশাকটা পরেছে তাকেই লাথি মারছে। তাহলে তো কোন দিন নিজের মা বাবাকেও লাথি মারবে। তো এরকমই লোক, এখন রাজ্যটা এরকমই হয়ে গেছে। যারা যোগ্য তারা মার খাবে, যারা অযোগ্য তারা শীর্ষে থাকবে। এটাই হচ্ছে মানে দুর্নীতিগ্রস্তর কিংপিন রাজ্যে বসে আছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই নীতিই করে দিয়েছে, পুলিশদের রেড চার্ট দিয়ে দিয়েছে, এটাই হবে। তুমি যে এরকম একটা ঘটনা ঘটালো, তো ভবিষ্যতে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার? রাজ্য সরকার নেবে কিনা জানি না, তবে আমাদের মতো লোক নেবে। ওনাকে বলবো উনি তৈরি থাকুন কোর্টে আসার জন্য, এবং ওনাকে জবাবদিহি করতে হবে উনি বুকে লাথি কোন গ্রাউন্ডে মেরেছিলেন। ওনাকে কি ফায়ার আর্মস নিয়ে হামলা করা হয়েছিল, কাউন্টার করা হয়েছিল? ওনারা তো নিরস্ত্র ছিলেন। যারা গেছিলেন তারা চাকরির দাবিতে বা কোনো ডেপুটেশন দিতে, আমি যতটুকু পরে জানতে পারলাম যে ডেপুটেশন দিতে তারা গেছিলেন। নিরস্ত্রভাবে সুস্থ একটা মানে কোনো রকম ভায়োলেন্স ছাড়া একটা ডেমনস্ট্রেশন, তারা ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসতেন, এটাই তাদের কাজ ছিল। পুলিশ মাঝখানে লাঠিচার্জ করে একটা গণ্ডগোলের সৃষ্টি করলো, এবং পরে তাদেরকে কেস দিয়েছে যে সরকারি সম্পত্তি ভাঙচুরের। সরকারি সম্পত্তি যদি ভাঙচুর করে থাকে তাহলে কালকের তারিখে তো পুলিশ করেছে। এটা অনেক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এটা বহুল প্রচালিত, আপনারা সবাই নিউজ দেখেছেন। এটা তো পুলিশ করেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং মানুষকে প্রাণহানি করানোর চেষ্টা, এবং মানুষকে মারধর করে পা ভেঙে দেওয়া, সুস্থ পরিবেশকে অসুস্থ করে তোলার চেষ্টা, একটা রায়াটের পরিস্থিতি, একটা ভায়োলেন্টের পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়িত্ব কালকের জন্য পুলিশ। শুধু প্রথমে কসবায় নয়, তারপর অনেক জায়গায় ঘটিয়েছে, অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। আপনারা তৈরি থাকুন আগামী দিনে হাইকোর্টে আসার জন্য। কসবা থানা এবং কসবা থানায় যে স্পেসিফিক অফিসার আছেন ওর ডিটেলস আমরা বের করছি। আগামী দিনে তৈরি থাকুন ওনাকে কোর্টে এসে জবাবদিহি করার জন্য।